নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে গণিত প্রভার বই নিয়ে। আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত এই গণিত প্রভার অধ্যায় 1-এ কোষে দেখি 1.4 বর্গ ও বর্গমূল বিষয়ক যে লিখিত সমাধানের প্রশ্নগুলি রয়েছে, যা গত পর্বে আমরা কিছুটা তোমাদের তুলে ধরেছি। আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 10 থেকে 16 মোট 7টি প্রশ্ন, তার সমাধান আমরা আজকের এই দ্বিতীয় পর্বে অর্থাৎ এই দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের তুলে ধরবো। তো সেই কারণে দেখো এখানে 7টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 7টা প্রশ্ন, যে প্রশ্নগুলো বারে বারে তোমরা বিভিন্ন প্রশ্নবিচিত্রা বইতে দেখতে পাবে, যে প্রশ্নগুলো বারে বারে বিভিন্ন বিদ্যালয়ে এসেছে। এবং তারও পাশাপাশি মনে রাখতে হবে এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো বারে বারে এসে থাকে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সেই সঙ্গে আমি আমার প্রিয় ছাত্রছাত্রী তথা সচেতন অভিভাবক এবং সকল ভিউয়ার্সদের বলবো যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা যেমন প্রত্যেকে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেবো, ঠিক একই রকমভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে ট্যালেন্ট সার্চ, পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ বা নিখিলবঙ্গ, তারও প্রস্তুতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে দেবো। আর তার পাশাপাশি তোমরা দেখছোই কেশবচন্দ্র নাগের যে সমস্ত বইগুলি রয়েছে গণিতের, তারও সমাধান আমরা তুলে দিচ্ছি। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকের পর্বের প্রথমেই রয়েছে আমাদের 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে কি আছে দেখো, বলা রয়েছে হোমিওপ্যাথি ঔষধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি করে ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। মানে এরকমভাবে দেখো, এইভাবে যতগুলো ঘর রয়েছে এরকমভাবেই কিন্তু ততগুলো সারি আছে, এইভাবে আছে, এই রূপে আছে। তো এইভাবে যদি থাকে তার মানে এটা আছে কি বর্গাকারে। যতগুলো এখানে সারি রয়েছে, এখানে যতগুলো সারি আছে, এখানে প্রত্যেকটা ঘরে ঠিক ততগুলো করেই দেখা যাবে কি না, ততগুলো করে শিশি আছে, হোমিওপ্যাথি শিশি রয়েছে। তাহলে আমরা লিখব কি না, হোমিওপ্যাথি ঔষধ রাখার বাক্সে মোট শিশি রাখার ঘর আছে। তাহলে হোমিওপ্যাথি রাখার বাক্সে শিশি রাখার ঘর আছে সমান সমান 1225টি। এখন 1225টি মোট ঘর আছে। বলা রয়েছে ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তাহলে কীভাবে সাজাতে হয় বলেছে না, এখানে বলা রয়েছে যতগুলি সারি প্রত্যেক সারিতে ততগুলি করে ঘর আছে। যতগুলো সারি প্রত্যেক সারিতে ততগুলো করে ঘর আছে। তাহলে হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে সারি সংখ্যা চাই, অতএব সারি সংখ্যা সমান সমান কী হবে না, এই 1225, তার মানে কি যতগুলো এখানে এই যতগুলি এবং প্রত্যেক সারিতে ততগুলি করে ঘর আছে, তার মানে যত তত এরূপ যখন বিষয় থাকবে তখন আমরা কি করব না, এক্ষেত্রে একটা পক্ষের বার করতে গেলে, অর্থাৎ যদি আমি সারি সংখ্যা বার করি বা প্রত্যেক সারিতে কতগুলি ঘর আছে যদি বার করি, তখন আমাদের বর্গমূল করতে হবে, অর্থাৎ এই 1225 এর বর্গমূল করব। এখন 1225 এর বর্গমূল করছি আমরা যেভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি, আগেও দেখিয়েছি, ঠিক সেভাবে করব। এখানে 25 আর এখানে রয়েছে 12, অর্থাৎ 12-র কাছাকাছি বর্গ সংখ্যাটাকে আমরা প্রথমে খোঁজ করব। তাহলে 3 3 9, এখানে 3 লিখলাম, তাহলে 9। 12 থেকে 9 যদি বিয়োগ দিই তাহলে হবে 3, আর এই 25 নেমে গেল। তাহলে 3-এর ডবল হবে 6, কবার যাবে 5 বার। তাহলে এখন 5 বার চালালে 5 5 হবে 25-এর 5, 5 6 30 আর 2 হবে 32। তার মানে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা হবে 35। তার মানে এখানে লিখবো সমান সমান দিয়ে 35টি। তাহলে সারি সংখ্যা হবে কত না 35টি। কী করলাম না, এখানে তার মানে এখানে যতগুলো সারি পেলাম, এরূপে যে সারিগুলো পেলাম সেটা হবে 35টা। আবার প্রত্যেক সারিতে
যটা করে ঘর রয়েছে বা সিসি রাখার ঘর সেখানেও সংখ্যাটা হবে সেই 35টি। তাহলে প্রত্যেক আমরা লিখেছি প্রথমে হোমিওপ্যাথি রাখার বাক্সে সিসি রাখার ঘর আছে কতগুলি সেটা উল্লেখ করে দিয়েছি। এবার বলা রয়েছে যতগুলি সারি প্রত্যেক সারিতে ততগুলি করে ঘর আছে, অতএব সারি সংখ্যা হবে তখন ওই মোট যে ঘর তাকে কি করেছি না বর্গমূল করেছি। এখানে বর্গমূল সমাধান করে দেখিয়ে দিয়েছি, পেয়ে গেলাম 35। তো এইগুলো আমাদের আজকের পর্বের যে 7টা প্রশ্ন তার প্রথম প্রশ্নের সমাধান আমরা তোমাদের তুলে দিলাম। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 6টি প্রশ্ন রয়েছে, তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বাকি প্রশ্নগুলোর সমাধান দেখে নাও। 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে কি বলছে দেখো, এখানে বলা রয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কী কী তা হিসাব করে দেখি। তাহলে এখানে সংখ্যাগুলো গুণ আকারে রয়েছে এবং 3টা শর্ত রয়েছে, সেই 3টা শর্তকে আমরা কি করব না একত্রে গুণ করে নেব। তাহলে কি পাচ্ছি দেখো, এখানে লিখবো আমরা এই প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান বলা আছে কত না প্রথমের সঙ্গে দ্বিতীয়ের গুণফল হলো 24। এবার এই দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান দেওয়া আছে কত না এখানে রয়েছে 48। এবার তৃতীয়র সঙ্গে গুণ আছে কার না প্রথম সমান সমান দেওয়া আছে কত না 32। তাহলে এবার আমরা এই যে 3টে গুণ অঙ্ক রয়েছে তাদেরকে একত্রে যদি গুণ করে নিই, অর্থাৎ সম্পূর্ণটা গুণ করলে দেখা যাচ্ছে প্রথম দুবার রয়েছে, দ্বিতীয় দুবার রয়েছে, তৃতীয় দুবার রয়েছে। তার মানে এটাকে এভাবে লিখতে পারি, প্রথমের বর্গ গুণ দ্বিতীয় তারও বর্গ গুণ তৃতীয় তারও বর্গ সমান সমান পাবো আমরা এই 24 গুণ 48 গুণ 32। এখন এদেরকে যেহেতু প্রত্যেকেই বর্গ, প্রথম সংখ্যাটিরও বর্গ, দ্বিতীয়টিরও বর্গ, তৃতীয়টিরও বর্গ, তাহলে আমরা লিখতে পারি এভাবেও প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় এদের উভয়েরই কি রয়েছে না বর্গ আছে সমান সমান কি হবে না এখানে রয়েছে 24 গুণ 48 গুণ 32। বা এখানে আমরা এইভাবে বা লিখব, যেহেতু সমানের মাঝে সমান রয়েছে তাই এখানে সমান দিতে পারবো না, বা লিখছি। এখন প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান এখানে বর্গটা আমরা তুললাম, তাহলে সমানের বাঁ দিকে বর্গ উঠে গেলে এখানে কি হবে না সেখানে এই সংখ্যাগুলো তখন বর্গমূল হয়ে যাবে। অর্থাৎ 24 গুণ এই 48 সংখ্যাটাকে আমরা এভাবে লিখছি 24 গুণ 2 আর গুণ আছে 32। আমরা আমাদের সুবিধা মতো এখানে করে নিলাম, অর্থাৎ এই 48 সংখ্যাটাকে 24 গুণ 2 আকারে লিখলাম। কেন লিখলাম দেখো, এখানে লিখবো এবারে বা প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান কী হবে না আমরা জানি যে দুটোতে কী হবে বর্গ সংখ্যা যদি দুটো মানে বর্গমূল যদি করতে হয় তাহলে এই রুটের ভিতরে থেকে যখন আমরা বার করব অর্থাৎ বর্গমূলের ভিতর থেকে জোড় থেকে একটা বের হয়ে আসবে, অর্থাৎ দুটো 24 আছে তাহলে একটা 24 বের হবে, অর্থাৎ এই দুটো 24-এর বর্গমূল হলো একটা 24। আবার এখানে 2 এবং 32-এর যদি গুণ করতাম তাহলে হতো 64, 64-র বর্গমূল করলে হয় 8, তার মানে 24 × 8। তাহলে অতএব প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান হবে কত 8 × 4 = 32, 8 × 16 আর 3 হবে 19, অর্থাৎ 192। তার মানে 3টে সংখ্যার গুণফল হলো একত্রে 192। এখন আমাদের 3টের সংখ্যা কী কী তাহলে জানতে হবে। তাহলে এখন প্রথম সংখ্যাটা বাদ দেবো, প্রথম সংখ্যা সমান সমান কী হবে। এখন আমরা আবার আমাদের এই যে গুণ করেছিলাম এই গুণ অঙ্কের ক্ষেত্রে সেখানে আমরা প্রথম কোন লাইনে নেই দেখো, এখানে মাঝের লাইনটাতে রয়েছে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে এই দ্বিতীয় আর তৃতীয়র গুণফল যদি 48 হয়ে থাকে আর 3টে সংখ্যার গুণফল যদি 192 হয়ে থাকে তাহলে কি এই 3টের গুণফলকে এই দুটোর গুণফল দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি প্রথম সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা সমান হবে 192 ভাজিত আমাদের 48 সমান সমান কত হবে না 8 × 4 = 32, 4 × 4 = 16, 17, 18, 19, তাহলে 4 হবে। তাহলে প্রথম সংখ্যাটা হলো আমাদের 4। ঠিক একই রকমভাবে এবার দ্বিতীয় সংখ্যা সমান সমান 192 ভাজিত, এবার দ্বিতীয় সংখ্যা কোন লাইনে নেয় দেখো, এখানে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু নেই, তৃতীয় এবং প্রথমের গুণফল আছে কত না 32, তাহলে এখানে লিখবো আমরা 32 সমান সমান কত হবে না এখানে 6 দিয়ে যদি গুণ করি 6 দিয়ে 12 হয়, 6 × 3 = 18, 19, তার মানে এটা হবে 6। এবার তৃতীয় সংখ্যা সমান সমান কী হবে তাহলে, তৃতীয় সংখ্যা সমান সমান 192 ভাজিত, এবার তৃতীয় সংখ্যা কোন লাইনে নেই দেখো, প্রথম লাইনটাতে রয়েছে প্রথম গুণ দ্বিতীয়, অর্থাৎ এখানে তৃতীয় নেই, তার মানে তার গুণফল আছে 24, তাই 24 দিয়ে ভাগ করবো। তাহলে 24 দিয়ে ভাগ করলে কী হবে না
4 8 32 আর 8 2 16 আর 3 হবে 19 অর্থাৎ 8। তাহলে প্রথম সংখ্যা পেলাম এখানে 4, দ্বিতীয় সংখ্যা পেলাম 6 আর তৃতীয় সংখ্যাটা পেলাম 8। এই তিনটা সংখ্যাকে যদি আমরা একত্রে গুণ করি তাহলে পাবো 192, আর যদি প্রথম আর দ্বিতীয়টাই গুণ করি তাহলে 24। প্রথম পেয়েছি 4, দ্বিতীয় হচ্ছে 6, 24, আর দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ 6 এবং 4-এ 6 এবং 8-এ যদি গুণ করি তাহলে হবে 48, আর তৃতীয় এবং প্রথম অর্থাৎ 8 এবং 4-এ যদি গুণ করি তাহলে হবে 32। তাহলে কত সহজেই অঙ্কটা হয়ে গেল, কিন্তু একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং সেই সঙ্গে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু অঙ্কটা তোমাদের কাছে অত্যন্ত সহজ হবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো অঙ্কটা। এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে, অর্থাৎ 12 দাগের প্রশ্নে। তাহলে 12 দাগের প্রশ্নে বলছে, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে মোট চাঁদা উঠেছে, প্রথমে কত মোট চাঁদা উঠেছে সমান সমান 5,15,205 টাকা, 205 টাকা। এবার প্রত্যেক সদস্য, যতজন সদস্য আছে, কি বলেছে না, যতজন সদস্য আছেন প্রত্যেকে তার 5 গুণ করে টাকা চাঁদা দিয়েছেন। অতএব আমাদের কি চাই, সদস্য সংখ্যা। তাহলে সদস্য সংখ্যা সমান সমান রুট দেব কত না, 5,15,205 ভাজিত এখানে, কারণ প্রত্যেকে যতজন আছে প্রত্যেকে তার 5 গুণ টাকা দিয়েছে, তাহলে এখানে 5 গুণ অর্থাৎ অতিরিক্ত হয়ে আছে, সেই 5 গুণ থেকে আমরা সেই 1 গুণকে আনার জন্য 5 দিয়ে ভাগ করে দেব। সমান সমান কত পাবো, 5 দিয়ে এখন ভাগ দিচ্ছি। 5 1 হবে 5, রুটের ভিতরে থাকবে এটা, 5 1 5, 15 আছে, 0 খেয়েছে প্রথমে, 1 ছিল, 15 হলো, 5 3 হবে 15, 2 আছে যাচ্ছে না, 0 0 হলো 20, 5 4 20, এবার 5 1 5। তার মানে পেলাম আমরা কত, এখানে পেলাম 1,03,041। এর আমাদের কি করতে হবে, এবার বর্গমূল করব। এই 1,03,041 বর্গমূল কীভাবে করছি না, এখানে জোড় রয়েছে, এই দুটো মিলে জোড়, এই দুটো মিলে জোড়, এই দুটো মিলে জোড়, অর্থাৎ এখানে আছে 10। তো 10-এর কাছাকাছি বর্গ সংখ্যা হবে 3, তাহলে এখানে 9 লিখলাম, বিয়োগ দিলে পাবো 1, এবার 3 এবং 0 নেমে গেল, তাহলে 3-এর ডবল হবে 6, কবার যাচ্ছে, 2 বার যেতে পারে, 2 দিয়ে গুণ করছি, 2 2 হবে 4, আর 2 6 হবে 12, বিয়োগ দেবো কত হচ্ছে, 6 4 কয় দাও 10, 6 দাও 10, দুকে 3 3 মিলে গেল, তাহলে এখন পেয়েছি 6, এবার এই 4 এবং 1 নেমে গেল, তাহলে 32-এ ডবল হবে এবার 64, এখানে আছে 641, মানে একবার যাচ্ছে, তার মানে 641 একে 641, তার মানে এখানে আমরা কি পেলাম, এখানে দেখা যাচ্ছে বর্গমূল হলো 321, তাহলে 321। তাহলে দেখো সদস্য সংখ্যা কত হলো, তার মানে 321 আর 321 জন। এবার যদি আমরা চাইতাম যে প্রত্যেকে তাহলে কত করে দিয়েছে না, এখানে এই 321 জন সদস্য, যতজন সদস্য প্রত্যেকে তত 5 গুণ টাকা দিয়েছে, তার মানে এই 321-কে আবার 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব এক একজন কত টাকা করে দিয়েছিল। কিন্তু এখানে চাইনি তা, এখানে বলেছে হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত, তো আমরা সদস্য সংখ্যা বার করে নিয়েছি, পেয়েছি 321 জন। তাহলে প্রথমে আমরা মোট চাঁদাটা লিখলাম এবং কোন শর্তে রয়েছে, এখানে যেহেতু বলেছে যতজন সদস্য প্রত্যেকে তার 5 গুণ করে চাঁদা দিয়েছে, প্রত্যেকে তার 5 গুণ, মানে যতজন তত টাকা করে দিচ্ছে, কিন্তু তত টাকার সেটা 5 গুণ, ততটা এখানে তার 5 গুণ, এই কথাটা এখানে জুড়ে দেওয়া আছে। তাহলে সদস্য সংখ্যা যখন বার করব তখন এই রুট করে আমরা এই চাঁদাটাকে 5 দিয়ে ভাগ করে নিয়েছি। তো এই গেল আমাদের এই পর্বের তৃতীয় অঙ্ক। এবার আমরা চলে যাব চতুর্থ অঙ্কে, অর্থাৎ 13 দাগের প্রশ্নে। তাই ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও, তাহলেই তোমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলির সমাধান নিজেরাই করতে পারবে। 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে বলছে, দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার ঝুড়িতে ঝুড়ি সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তার মানে এখানে যতগুলো ঝুড়ি হবে প্রত্যেক ঝুড়িতে ঠিক ততগুলো করেই আসলে কমলালেবু রাখা আছে, এখানে ততগুলো করেই কমলালেবু রাখা আছে।
এই ঝুড়িতে ঠিক ততগুলো করে, যতগুলো এখানে ঝুড়ি থাকবে। তো সেই হিসাবে রাখতে গিয়ে দেখা যাচ্ছে কি না 9টা কমলালেবু, এখানে কি হচ্ছে 9টি কমলালেবু কম পড়েছে। তার মানে রাখা হলো কিন্তু আরও 9টা ওখানে ধরতো। তো একটা ঝুড়িতে যখন রাখতে যাওয়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে কমলালেবুর সংখ্যা আরও কিন্তু ধরানো যেত। তো এইরূপ ঝুড়িগুলো রয়েছে, সেখানে আমাদের কমলালেবু রাখতে গিয়ে দেখা গেল একটা ঝুড়িতে আরও কিছু কমলালেবু রাখা যাবে। কটি না 9টি। তাহলে আমরা কীভাবে লিখব? এখন মালিকের কমলালেবু সংখ্যা সমান সমান 1080টি মালিকের মোট কমলালেবু রয়েছে। এখন একটা শর্ত দেওয়া রয়েছে কিভাবে তিনি রাখছেন না কমলালেবু কতগুলোই ঝুড়ি এনে তার প্রত্যেকটি ঝুড়ি সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন। তাহলে যত ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়ছে। 9টি কমলা লেবু কম পড়ছে মানে আরও 9টা কমলা লেবু ওই ঝুড়িগুলোনে রাখা যেত, কিন্তু মালিকের 1080টা আছে। তাহলে এখন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি, তাহলে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন। অতএব ঝুড়ি সংখ্যা সমান সমান √, যত তত, এখানেও সেই যত এবং ততর গল্প, যত ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে, তাহলে বর্গমূল হবে তার এই 1080 আর কম পড়েছে যেটা সেটাও তার মানে কি ওখানে লাগবে, অর্থাৎ ওই ঝুড়িগুলোনে আরও 9টা ধরতো। তাহলে যোগ 9 সমান সমান এখানে 1089। এই 1089 তার মানে আমাদের বর্গমূল করতে হবে। এখন এই 1089 সংখ্যাটা আমরা বর্গমূল করছি। এখানে তার মানে 10 আছে, এর কাছাকাছি বর্গ সংখ্যা হবে 9। বিয়োগ দেব, পাবো 1, এই 8 এবং 9 নেমে গেল। এবার 3-এর ডবল হবে 6, 3 বার যাচ্ছে, তাহলে 3 × 9 আর 3 × 6 হবে 18। তাহলে পেলাম কত না 33, তার মানে 33টি। তাহলে ঝুড়ি সংখ্যা হবে কতগুলি? 33টি। তাহলে 33টি ঝুড়ি লাগতো, 33টি ঝুড়ি, এবং প্রত্যেকটা ঝুড়িতে কটা করে থাকবে? তার মানে 33টা করেই কমলা লেবু রাখতে গিয়ে দেখা গেল একটা ঝুড়িতে সেখানে 9টা কিন্তু কম পড়ছে, অর্থাৎ যদি 9টা দিয়ে দেওয়া হতো তাহলে সেই ঝুড়িটাও কিন্তু 33টাতেই ভর্তি হতো। তো এইভাবে আমরা আমাদের 13 দাগের অর্থাৎ এই পর্বের 4র্থ অঙ্কের সমাপ্তি করে দিলাম। আশা করি তোমরা সম্পূর্ণরূপে অঙ্কটা বুঝে নিয়েছো। এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। তো দেখো 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নে বলছে, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। যতজন নিযুক্ত করেছিলেন প্রত্যেকে ততদিন কাজ করেছেন, প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছেন হিসাব করে দেখি। তাহলে এখানে মোট টাকা পেয়েছেন, মোট মজুরি সমান সমান 12,375 টাকা। এখানে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা কি না যতজন লোক নিযুক্ত ছিল প্রত্যেকে ততদিন কাজ করেছে। 5 জন থাকলে 5 দিন কাজ করেছে এইভাবে। এবং দেখা যাচ্ছে দৈনিক মজুরি প্রত্যেকের দৈনিক মজুরি সমান সমান 55 টাকা। এখন প্রশ্নে যাওয়া হয়েছে কি, প্রশ্নে বলা হচ্ছে যে কতজন লোক কাজ করেছিল। তাহলে অতএব নিযুক্ত লোক মানে লোক সংখ্যা সমান সমান হবে মোট যে মজুরি অর্থাৎ এই 12,375 টাকা, এতে এই টাকাটা যতজন লোক তত দিনে কাজ করে পেয়েছে, কিন্তু প্রত্যেকের টাকাটা ছিল কত করে? 55 টাকা করে। এখন প্রত্যেকের টাকাটা আমরা 55 টাকা করে সেই 55 দিয়ে প্রথমে ভাগ করে নেব। এখন যদি 55 দিয়ে ভাগ করি কাকে? 12,375কে, তাহলে কত পাচ্ছি? দুবার গেল, 2 দিয়ে গেলে 2 × 5 = 10, 2 × 5 = 10 আর 1 11, তাহলে এখানে 3, এখানে 1, এখানে 7। তাহলে এবার 2 দিয়ে গেল,
2 দিয়ে গেলে 2 5 10, 2 5 10 আর 1 11, তাহলে এটা হবে 7, এটা হবে 2, এবার এই 5টাও নেমে গেল। তাহলে কবার যাচ্ছে? 5 বার যাচ্ছে। 5 5 25, 5 5 25 আর 2 হবে 27। তাহলে কত পেলাম? 225 টাকা। তাহলে এখানে লিখবো আমরা সমান সমান 225। এই 225 এর বর্গমূল হবে, মানে যতজন প্রত্যেকে ততদিন, এই যত লোক এবং তত দিন, এটা সমান সমান হলো, তার মানে এখানে এই 225। এখন 225-এর বর্গমূল করবো আমরা। 225-এর যদি বর্গমূল করি তাহলে এখানে 25, তারপর রয়েছে এখানে 2 রয়েছে বাঁ দিকে, অর্থাৎ 2-এর কাছাকাছি বর্গ সংখ্যা হবে 1। তাহলে 1 1 1, এবার এই 1 নামলো বিয়োগ করে, আর এই 2 এবং 5 নেমে গেল। তাহলে 1-এর ডবল হবে এখানে 2, এবার যাচ্ছে কতবার? 5 বার। তাহলে 5 দিয়ে গুণ করছি, 5 5 25, আর হবে 5 2 10, 2 12। তাহলে পাচ্ছি আমরা কত? না 15। তাহলে এখানে লিখবো আমরা 15 জন। তার মানে 15 জন লোক ওই কাজে নিযুক্ত ছিল এবং প্রত্যেকে 15 দিন করে কাজ করেছিল। তাহলে 15 জন লোক কাজ করেছে এবং 15 দিন করে কাজ করেছে প্রত্যেকে, এবং প্রত্যেক দিন তাদের 55 টাকা করে বেতন ছিল। তো এই হলো আমাদের 14 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। এবার দেখো 15 দাগের প্রশ্ন কি বলা রয়েছে। এখানে বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে 4 অঙ্কের একটা বড় সংখ্যা বের হবে, পূর্ণবর্গ সংখ্যা, যেটা আবার এই 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য যেহেতু বলছে, তাই আমরা এদের প্রথমে লসাগু করব। তাহলে 12, 15 এবং কত রয়েছে? 12, 18, 12, 18 ও 30, 30, 12, 18 এবং 30, এদের লসাগু, লসাগু সমান সমান এখানে লিখছি 12, 18 আর 30। লসাগু করলে 2 দিয়ে গেল, 2 6 12, 2 9 18, 2 15 30, আবার 2 দিয়ে গেল, 2 3 দিয়ে যাচ্ছে, এবার 3 দিয়ে গেলে 3 2 6, 3 3 9, 3 5 15। তার মানে লসাগু হবে কত? এখানে পাচ্ছি আমরা 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। তার মানে দুটো 2 পাচ্ছি, একটা 2 এর বর্গ, দুটো 3 পাচ্ছি মানে 3-এর বর্গ, এবং একটা 5 পাচ্ছি। গুণ করলে পাচ্ছি আমরা তাহলে 4 আর এই 9, 4 9 36, 36কে 5 দিয়ে গুণ, 36 গুণ 5 সমান 5 6 30, আর 5 3 15, আর 3 হবে 18, 180। এখন 180 পেলাম আমরা একটা সংখ্যা। কি সংখ্যা? না বিভাজ্য সংখ্যা, যে সংখ্যাটা মূলত এই 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। সংখ্যাটা মূলত 3 অঙ্কের, একটা দুটো 3টে অঙ্ক আছে এখানে। প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 12, 15, 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই 180 এর গুণিতক বা বর্গ সংখ্যা, আমরা এটা কিন্তু বর্গ সংখ্যা নয়, তাহলে এখন এই 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য বর্গ সংখ্যা, দুঃখিত ফোন কল চলে আসার কারণে। তো দেখো এবার আমরা অঙ্কে ফিরি। 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, তাহলে বর্গ সংখ্যা কি হবে না এই 180, তার সঙ্গে দেখো আমরা এখানে একে এই 2-এর বর্গ ছিল, 3-এর বর্গ ছিল, কিন্তু 5-এর বর্গ ছিল না, অর্থাৎ 5 খালি ছিল। এই 5 খালি ছিল, যাকে গুণ করে পেয়েছিলাম 180। এখন 5কেও আর খালি রাখছি না, তাই 5-এর বর্গ হয়ে গেলেই কিন্তু সংখ্যাটা প্রথমে বর্গ হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে 5 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে কত হবে? 5 18 হবে 90, মানে 900। তাহলে 900 হলো একটা সংখ্যা, যেটা হলো বর্গ সংখ্যা, এটা হলো একটা 3 অঙ্কের। এবার আমাদের এই 9-এর আমরা যদি গুণিতকগুলো 900, তাহলে 900 এর গুণিতক সমান সমান কত হবে? না 900 গুণ 1-এর বর্গ সমান হবে 900, আবার এই 900 গুণ 2-এর বর্গ সমান সমান 4 আর কি, তার মানে 4 9 3600, আবার এই 900 গুণ 3-এর বর্গ মানে 9 9 9 81, তার মানে 8100, আবার এই 900 গুণ 4-এর বর্গ সমান সমান হবে কত? 4 4 16, 16 9 144 এবং দুটো শূন্য। এখানে এভাবে বসে যাবে। তাহলে আমরা যাচ্ছি না, এতটা পর্যন্ত এলাম। এখন যদি দেখি এই 900 সংখ্যাটা কি না, এটা হলো 3 অঙ্কের সংখ্যা, এটাও বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ, এগুলো সবই কিন্তু বর্গ সংখ্যা। যেহেতু আমরা এখানে এই 180কে প্রথমে বর্গ সংখ্যা করে নিয়েছি, এবার তার গুণিতক যখন বার করছি তখন আমরা এটা হলো 900, 3600 এটা কিন্তু 4 অঙ্কের, 8100 এটাও কিন্তু 4 অঙ্কের, কিন্তু এই 1,44,000 11,100,000 ওই ধরুন
400 এটা হলো কিন্তু 5 অঙ্কের। আমাদের চাওয়া হয়েছিল 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের আবার দুটো পেয়েছি, এই দুটো হলো আমাদের 4 অঙ্কের, একটা হলো 3600 আর একটা হলো 8100। তার মধ্যে বৃহত্তমকে মানে বড়কে এই 8100। তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব লিখবো আমরা যে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 8100। এই 8100 হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, যা মূলত এই 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য এবং পূর্ণবর্গ সংখ্যাও বটে। তো এই হলো আমাদের এই পর্বের আরও একটি সুন্দর প্রশ্ন, যার সমাধান আমরা খুব সহজেই করতে পারি। মাঝে ফোন কলের বিভ্রাট ছাড়া কোনো বিভ্রাট তোমরা পাবে না। তাই সে কারণে সেই ব্যাঘাতকে দূরে সরিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আবারও যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় তাহলে পুনরায় সেটাকে চালিয়ে ভিডিওটাকে দেখে নাও। তো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ প্রশ্ন, তার সমাধানে। তো এবার দেখো 16 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। এখানে রয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। অর্থাৎ আগের প্রশ্নের মতোই এটিও এখানে 5 অঙ্কের কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমে আমাদের কাজ কি, আগের মতোই আমরা এই 8, 15, 20 এবং 25 এদের লসাগু করব। তাহলে 8, 15, 20 ও 25 এদের লসাগু সমান সমান কী হবে, তাহলে 8, 15, 20 আর 25 এদের যদি লসাগু করি, 2 দিয়ে গেলে 2 4 8, এখানে 15, 2 10 20 আর এটা 25। তাহলে 2 দিয়ে গেলে 2 দিয়ে 4, এখানে 15, 2 5 10, এটা হবে 25। এবার 5 দিয়ে গেলে 2 নেমে গেল, 5 3 15, 5 1 5, 5 5 25। তাহলে লসাগু করতে গিয়ে আমরা কী পেলাম, এখানে রয়েছে দুটো 2 প্রথমে পেয়েছি একটা 5, আবার এখানে রয়েছে 2, 3 এবং একটা 5। তাহলে এখানে বর্গাকারে যদি লিখি তাহলে দেখা যাচ্ছে কি 2 এ দুটো আছে, তাই এর বর্গ রয়েছে, কিন্তু এই 2টির বর্গ নেই। আবার 5-এরও কিন্তু এখানে বর্গ আছে, অর্থাৎ দুটো 5 আছে, কিন্তু 3-এর কোনো বর্গ নেই আর 2-এর কোনো বর্গ নেই। তাহলে 2 আর 3 এরা কিন্তু আলাদা আলাদাভাবে আছে। তাহলে 2-এর বর্গ মানে 4 আর 5-এর বর্গ মানে 25। তাহলে 25 4 100 আর এই 6 মানে 600। তাহলে এখানে লসাগু পেয়েছি 600, কিন্তু আমাদের বর্গ সংখ্যাটা চাই। তাহলে আবার লিখছি 8, 15, 20 ও 25 এদের কী হবে না, বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা। এদের বিভাজ্য বর্গ সংখ্যা সমান সমান এই 600 গুণ, এখানে বর্গ হবে তখনই যখন এই 2-এর বর্গ থাকবে এবং এই 3টিরও বর্গ থাকবে। তার মানে একটা করে 2 লাগবে আর একটা করে 3। তাহলে একটা 2 এবং 3 মানে 6, অর্থাৎ এই 600কে আরও 6 দিয়ে গুণ মানে 3600। তাহলে 3600 হবে আমাদের সেই পূর্ণবর্গ সংখ্যা। এখন আমাদের বলা আছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের কাজ হবে এই 3600 সংখ্যাটা এর গুণিতক সমান সমান, এর গুণিতকগুলো কী হবে তাহলে না, 3600 এটা বর্গ সংখ্যা, তাকে আমরা বর্গ দিয়ে গুণ করছি, অর্থাৎ 1-এর বর্গ দিয়ে গুণ করলে 3600 বের হবে। আবার এই 3600কে যদি আমরা 2-এর বর্গ দিয়ে গুণ করি তাহলে 4 4 6 24-এর 4 আর 4 3 12 13 14, দুটো শূন্য বসে যাচ্ছে। আবার এই 3600কে এখন আমরা যদি 3-এর বর্গ দিয়ে গুণ করি তার মানে 9, তাহলে 9 6 54 4, আবার 9 3 27, 27 আর 5 32, 27 আর 5 32, এবার দুটো শূন্য বসে গেল। তাহলে এবার 3600কে যদি আমরা গুণ করি 4-এর বর্গ দিয়ে, অর্থাৎ 16, তার মানে 16 দ্বিগুণ হবে। তাহলে 16 6 96 আর 16 3 48, 48 আর 9 57, এবার দুটো শূন্য বসে গেল। আমরা যাচ্ছি না, বোর্ডেতেও আর কুলোবে না, আর আমরা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। আমরা এবার দেখে নেব আমাদের চাই কত না 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। তাহলে প্রথমে যেটা পেয়েছি 3600, এটা কিন্তু 3 অঙ্কের। তাহলে দ্বিতীয়টা যেটা পেয়েছি সেটা হলো কত, 14400, এটা 5 অঙ্কের। আবার এখানেও পেয়েছি 32400, এটাও 5 অঙ্কের। এখানে পেয়েছি 57600, এটা হলো 5 অঙ্কের। তাহলে এরা প্রত্যেকেই 5 অঙ্কের। তাহলে 5 অঙ্কের সবচেয়ে ছোটো কোনটা, এই সংখ্যাটা, অর্থাৎ 14400 হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লিখে দেবো অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 14400। এই 14400 হলো আমাদের সেই পূর্ণবর্গ সংখ্যা, যা মূলত আমাদের কি না এই
14,400 হলো এই 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য একটি বর্গ সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যা। আরও পেয়েছিলাম 5 অঙ্কের, কিন্তু সেগুলি যথেষ্ট বড় এই সংখ্যাটা চেয়ে, অর্থাৎ এর চেয়ে আর ছোটো কোনো পূর্ণবর্গ সংখ্যা পাবো না যেগুলো এই 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি তোমরা এই পর্বের যে 7টা প্রশ্ন, সেই 7টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতেও পারলে। তো এই প্রশ্নগুলো যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আবারও ভিডিওটা চালিয়ে সম্পূর্ণরূপে দেখে নেবে। আর যদি তার সত্ত্বেও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান, প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমাদের একমাত্র এই ত্রিনেত্র চ্যানেলই দিতে পারে। তো সেই কারণে অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ যারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরেকটা পর্বতে।